নমস্কার। আচ্ছা, টি-20 বিশ্বকাপ, যে বিশ্বকাপের আয়োজক হলো ভারত এবং শ্রীলঙ্কা, সেই বিশ্বকাপে পাকিস্তান খেলবে। কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলবে না, এই মর্মে একটি বার্তা পাকিস্তানের সরকার আজকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দিয়ে দিয়েছে। এরকম কিছু একটা হতে পারে, সেটা আমরা আন্দাজ করেছিলাম। পাকিস্তান হয়তো প্রথমে বলতে পারে যে আমরা বিশ্বকাপ খেলবো না, তারপরে বলতে পারে যে বিশ্বকাপ খেললেও আমরা ভারতের ম্যাচ খেলবো না, তারপর বলতে পারে খেলতে পারি ভারতের ম্যাচ, কিন্তু হাতে কালো রঙের একটা ব্যান্ড থাকবে, বা সেটাও না হলে আমরা কিছু একটা ডেডিকেট করবো ম্যাচের জেতাটা বা হারাটা এক্স্যাক্টলি বলা যেতে পারে যে সেটাই ভবিতব্য, সেটা আমরা ডেডিকেট করব বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের। এইসব নাটক চলতে পারে। তো আলটিমেটলি আমার মনে হয় যে এখন সেকেন্ড স্টেজে আছে, যে পাকিস্তানের সরকার বলেছে যে তারা ভারতের সাথে ম্যাচ খেলতে চায় না। দেখুন, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা যতটা না ক্রিকেটীয়, তার থেকে বেশি ভূ রাজনৈতিক, অর্থাৎ জিও পলিটিক্যাল সিদ্ধান্ত। ওকে, কেন বলছি তার কিছু যুক্তি আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। নাম্বার ওয়ান, আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা, সেই ম্যাচটা শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল। এই ম্যাচটা কবে হওয়ার কথা? ডেটটা খুব গুরুত্বপূর্ণ, ফেব্রুয়ারির 15 তারিখ। আর বাংলাদেশে ফেব্রুয়ারির 12 তারিখে কী হবে? যে নির্বাচন হবে। জুলাই যে একটি অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের পর সেখানকার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আসতে বাধ্য হন, ভারতে আশ্রয় নিয়েছেন। তারপর একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার মাথা মোহাম্মদ ইউনুস, উনি রয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে, তারা সরকার চালাচ্ছে। এবার 2026-এ এসে, এটা কিন্তু মোহাম্মদ ইউনুসের অনেক পুরনো কথা। যখন উনি ক্ষমতায় বসেছিলেন, তার বেশ কয়েক মাস পরে উনি বলেছিলেন যে আমাদের টার্গেট থাকবে 2026-এ নির্বাচন করা। 2026-এ এসেই কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হচ্ছে, এরকম কথা কিন্তু ইউনুস বহু আগে বলেছে। যাই হোক, এই যে সাধারণ নির্বাচন হচ্ছে, এই সাধারণ নির্বাচনে যুযুধান কারা? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারেক রহমানের পার্টি। কারণ কি, বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, তার সুপুত্র তারেক রহমান এখন সর্বেসর্বা। এনারাই হচ্ছেন হট ফেভারিট, এবং বাংলাদেশের জনতা কিন্তু তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চলেছেন, এটা তারা মাথায় নিয়ে নিয়েছে। বিশাল বিশাল পপুলারিটি, রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তারেক রহমানের সমর্থনে নেমে এসছে। এবং একটি শোকের অনুষ্ঠান, যেখানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে বেগম খালেদা জিয়ার, প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রীর, সেখানে যে লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং তাদের যে আবেগ, সেটা দেখা গিয়েছে। সুতরাং তারেক রহমান এবং তার বিএনপি এই নির্বাচনে হট ফেভারিট, এবং তাদের চ্যালেঞ্জ করছে কি? যদি বাংলাদেশের রাজনীতি আপনারা খবরাখবর রাখেন, তাদের চ্যালেঞ্জ হচ্ছে জামাত, এককালে পাকিস্তানপন্থী, স্বাধীনতার বিরোধী। এবং সেই জোটের মধ্যেই রয়েছে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি, যেটা পরবর্তীকালে তৈরি হয়েছে। এই এনসিপিতে কারা আছে? কিছু ছাত্র আছে যারা জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল। তাদের ব্যাকগ্রাউন্ড কি, এই নিয়ে তো অনেক কিছু আছে, এইসব নিয়ে আর এই ভিডিওতে বলার কিছু নেই। এই ছাত্ররা দিনরাত ভারতকে গালাগাল করে, ভারত বিদ্বেষী কথাবার্তা বলে, এটাই তাদের পুঁজি। এবং জামাত যে ঘোষিত ভারত বিদ্বেষী, এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। অর্থাৎ এরা বিএনপিকে চ্যালেঞ্জ করছে। এবার পরিস্থিতিটা ভাবুন, বিএনপি ক্ষমতায় আসার ব্যাপারে খুব কনফিডেন্ট এবং এই ম্যাচের হট ফেভারিট, আর তাকে চ্যালেঞ্জ করছে জামাত, তার সঙ্গে ছাত্রদের দল এনসিপি এবং আরও দু একটা সমমনস্ক দল, যারা কিনা তাদের প্রচারের মূল একটা যে অঙ্গ, সেটা কি করেছে? যে ভারত বিরোধিতা। ভারতের আধিপত্যবাদ হলো বাংলাদেশের সব থেকে বড় সমস্যা, ভারত আমাদের শত্রু। তাহলে ইন্টারেস্টেড কারা হবে? তাদের বিষয়, অবভিয়াসলি তাদের বিষয় ইন্টারেস্টেড হবে হচ্ছে পাকিস্তান। পাকিস্তান যেন এই ফোর্সটা যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে তাদের পক্ষে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, হাতায় মুঠোয় নেওয়া সুবিধা হবে। যদিও ইতিহাস অন্য কথা বলে। ইতিহাস বলছে
যে বিএনপির সঙ্গে পাকিস্তানি নেতৃত্বের সম্পর্ক এককালে খুবই ভালো ছিল, কিন্তু এখন ওই যে বলে না, জিও পলিটিক্স বদলে যায়, বদলে যায়। এবার যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে এই যে সমস্ত কিছু হলো, মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া বা তাকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া, সারা বাংলাদেশের একটা ক্রিকেট পাগল জনতা, কোটি কোটি জনতা, তারা রিয়্যাক্ট করতে লাগলো। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলল যে মুস্তাফিজুর রহমান যেহেতু আইপিএলে খেলছে না, তাকে বার করে দেওয়া হয়েছে, সুতরাং বাংলাদেশও এই বিশ্বকাপটা ভারতে খেলতে যাবে না, সিকিউরিটি থ্রেট। তো তারপর অনেক কিছু হলো, বাংলাদেশ বন্ধু পেল পাকিস্তানকে। শেষ পর্যন্ত কি হলো, বাংলাদেশ এই আইসিসি ওয়ার্ল্ড কাপটা খেলছে না, তাদের জায়গাতে স্কটল্যান্ড চলে এলো। আর পাকিস্তান কি করছে? পাকিস্তান বলছে যে প্রথমত তো এই ব্যাপারটাকে ভাসিয়ে রাখলো, বিশ্বকাপ খেলবো কি খেলবো না। সোমবার অবধি ডেডলাইন ছিল, আর রবিবার দিন রাত্রিবেলা তারা খবর দিচ্ছে যে ভারতের ম্যাচটা তারা খেলবে না। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি হলো, ভারতের ম্যাচটা 15 তারিখ, বাংলাদেশের নির্বাচন 12 তারিখ। বাংলাদেশের যে উত্তাল ক্রিকেট পাগল জনতা, তাদেরকে পাকিস্তান বার্তা দিতে চাইল যে দেখো, তোমরা খেলছো না বিশ্বকাপে, তোমাদের ইস্যু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, তোমরা ভারতের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহা নিয়ে প্রতিশোধ নিতে চাও, তোমাদের পাশে আমি আছি, তোমাদের সম্মান আমাদের সম্মান, তোমাদের জন্য আমরা ইন্ডিয়া ম্যাচটা বয়কট করছি। যাতে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয় যে বাংলাদেশের বন্ধু যদি একমাত্র কেউ এই ধরাভূমে থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে পাকিস্তান। এবং বাংলাদেশের যে ভোটার আছে, যে ক্রিকেট পাগল ভোটার, তাদের মনে যদি এটা ঢুকে যাওয়া যায় যে পাকিস্তান এটা স্যাক্রিফাইস করছে, এই ক্ষতিটা সহ্য করবে তারা শুধুমাত্র বাংলাদেশের জন্য, তাহলে কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখে বিএনপি বিরোধী শক্তি, অর্থাৎ পাকিস্তান যাদেরকে পছন্দ করে, যাদেরকে ব্যবহার করতে পারবে, সেই জামাত, এনসিপি এবং আরও সব রাজনৈতিক দল যেগুলো আছে, তাদের সুবিধে কিন্তু সামনাসামনি দেখা যাচ্ছে। দারুণ দারুণ ক্রিকেটে লস হবে পাকিস্তানের, ভয়ঙ্কর ফিনান্সিয়াল ক্ষতি হবে, পাকিস্তান বোর্ড ডুবে যাবে, পাকিস্তানের ক্রিকেট হয়তো পাকিস্তানের গণ্ডির ভেতরেই থাকবে, তার বাইরে হয়তো বেরোতে পারবে না। বাইল্যাটারাল সিরিজ হলে হতে পারে, কিন্তু তাতে কোনো রকমের কোনো পয়সা পাওয়া যাবে না। পাকিস্তানে যে প্রাইভেট ক্রিকেট লিগ আছে, পিসিএল না কি নাম, তারা কিন্তু কোনো বিদেশি খেলোয়াড়কে খেলাতে পারবে এরকম নিশ্চয়তা থাকবে না। অনেক কিছু হবে, অনেক কিছু হতে পারে যদি এইটা শেষ পর্যন্ত পাকিস্তান করে, ভারতের ম্যাচটা বয়কট করে। কিন্তু সেটা যায় আসে না, যেটা পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি। পাকিস্তানের সেনাবাহিনী, আইএসআই যারা দেশটাকে রান করে, যারা দেশটাকে চালায়, তারা কি ভাবছে? তারা কিন্তু এখানে একটা ডিপ্লোম্যাটিক সাকসেসের কথা ভাবছে। পাকিস্তানের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু তার ফলে বাংলাদেশে যে সরকারটা আসবে সেটা তাদের হাতের মুঠে সরকার হবে। তারেক রহমানকে নির্বাচনে মাঠে বিপদে ফেলা যাবে, তাকে অনেক রানে বা অনেক উইকেটে হারানো যাবে, এটা তারা ভাবছে। কারণ তারেক রহমান যে নির্বাচনী স্লোগান দিয়েছে, দিল্লি নয় পিন্ডি নয় শুধু ঢাকা, এটা কিন্তু রাওয়ালপিন্ডির জিএইচকিউতে যারা বসে থাকে তাদের একটু চিন্তার ভাঁজ ফেলছে। দিল্লি নয় তো বুঝলাম, কিন্তু পিন্ডিও নয়, তাহলে আমাদের কী লাভ হলো? রাওয়ালপিন্ডির যারা কর্তা আছে, তারা 1971 যে ভয়ঙ্কর অত্যাচার তারা করে গিয়েছে, জেনারেল টিক্কা খান তার নেতৃত্বে, যে মানবাধিকার তারা অপরাধগুলো করে গিয়েছে, সেগুলোকে এই প্রজন্মের বাংলাদেশি যুবক যুবতীদের মন থেকে ভুলিয়ে দিতে চায়। ক্রিকেট একটা ভালো মাধ্যম হতে পারে তার জন্য, তাই নয় কি? অবশ্যই। তো
ক্রিকেট ক্ষতি হোক পাকিস্তানের, ডিপ্লোম্যাটিক্যালি যাতে পাকিস্তান এই যুদ্ধটা জেতে, তাই জন্য এই চালটা খেলা হয়েছে। এবার আমি আপনাদের একটা কথা বলি, 12 তারিখ নির্বাচন শেষ হয়ে গেলে 15 তারিখ পাকিস্তান যদি বলে ফর দ্য বিগার কজ অফ ক্রিকেট, পাকিস্তানের ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য, আইসিসির গ্রাস থেকে মুক্ত করার জন্য আমরা ভারতের সাথে খেলার সিদ্ধান্ত নিয়েছি কালো ব্যাচ পরে বাংলাদেশি ভাইদের সম্মানার্থে, বা এই ম্যাচটা আমরা জিতবো বা হারবো যাই না কেন, 100% হারবে, এই ম্যাচটা আমরা বাংলাদেশি জনতাকে ডেডিকেট করছি, এরকমও দেখতে পারেন। সবসময় মনে রাখবেন, পাকিস্তান ইজ এ সারেন্ডার কিং। 91,000 সেনাবাহিনী নিয়ে সারেন্ডার করেছিল বাংলাদেশে মাটিতে। সুতরাং এইটাও আপনারা দেখতে পারেন। 12 তারিখের ফেব্রুয়ারি মাসের বাংলাদেশের নির্বাচনটা হয়ে গেলে এই পাকিস্তানের পাল্টি খাওয়া, এটাও হয়তো আপনারা দেখতে পারেন। অর্থাৎ এই জন্যই আমি বলছি যে এটা ক্রিকেটীয় সিদ্ধান্ত যতটা, তার থেকেও অনেক অনেক বেশি বা পুরোটাই এটা কিন্তু ভূ রাজনৈতিক একটি সিদ্ধান্ত, জিও পলিটিক্স এখানে ইনভলভ রয়েছে। আচ্ছা, বেশ, 2 নম্বর, সেটা হচ্ছে যে কেন পাকিস্তানের এই দাবিটা হাস্যকর এবং আমূলক এবং কোনোদিনই আইসিসি মেনে নেবে না। অবভিয়াসলি মেনে নেবে না, আপনারা জানেন, আমিও জানি, কিন্তু বিষয়টা হচ্ছে কেন, যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে দেখুন, এই বিশ্বকাপটা হাইব্রিড মডেল হচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, এরা দুজন হোস্ট, পাকিস্তান কিন্তু ভারতে খেলতে আসছে না, পাকিস্তান যাচ্ছে তাদের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায়। ওই যেটা আপনারা জানেন, এশিয়া কাপের সময়, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঠিক হয়ে গিয়েছিল যে ভারত পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তান ভারতে খেলতে যাবে না, হাইব্রিড মডেল হবে। কারণ কি, ভারত যদি মনে করে যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে পাকিস্তানের মাটিতে, আইসিসি মেম্বার হিসেবে পাকিস্তানও বলতে পারে যে সেম থিং, অপারেশন সিন্দুরে দুটো দেশ যুদ্ধ করেছে। তো এটা পাকিস্তান এবং ভারতের ঐক্যমতের পরে এবং পাকিস্তানের সম্পূর্ণ শিলমোহর তারা দিয়েছে, তারপরেই কিন্তু এই ধরনের একটা হাইব্রিড কনসেপ্ট এসছে এবং তাদেরকে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবার যদি তারা শ্রীলঙ্কায় খেলতে না যায়, কী যুক্তিটা তারা দেবে? সিকিউরিটি যুক্তিও দিতে পারবে না, ভারতের মাটিতে তাদের খেলতে আসতে হচ্ছে না, শ্রীলঙ্কায় তারা খেলতে যাচ্ছে। এই যুক্তিও চলবে না যে শ্রীলঙ্কাতে সিকিউরিটি কন্ডিশন খারাপ, এই যুক্তিও চলবে না, শ্রীলঙ্কার মাটিতে অন্যান্য সকল দেশ খেলতে যাচ্ছে। তাহলে পাকিস্তান কি বলবে আমরা বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে খেলছি না? কারণ কি, পাকিস্তানের সঙ্গে এই ঘটনার কোনো লিঙ্কই নেই। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের রাগ হয়েছে, তারা ওয়ার্ল্ড কাপ খেলতে আসতে চাইছে না, এর সঙ্গে পাকিস্তানের কোনো লিঙ্কই নেই। বাংলাদেশ যে মেম্বার অফ দ্য আইসিসি, ফুল মেম্বার, পাকিস্তানও তাই, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে, তাদের ব্যাপার। তুমি কেন নিজের দলকে একটি স্পেসিফিক ম্যাচ থেকে বয়কট করাবে? সো আমার মনে হয় গেম ওভার এখানেই হয়ে যায়। এটা একটা সময়ের অপেক্ষা। প্রফেসর মহসিন নাকভি খারাপ দিন দেখবে, দেখে এসছে। আর শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেখে আমার খারাপ লাগে। সেদিন তো একটা মিডিয়া বাইট শুনছিলাম, এত খারাপ লাগছিল আমার, আই ফিল সো পিটি অ্যাবাউট দিস, যে বলছে যে এই মুখে এইভাবেই বলছে যে আমাদের অন্যান্য দেশে গিয়ে ভিক্ষা চাইতে হয়, যে আমাদের কিছু ডলার্স দিয়ে দিন। হ্যাঁ, তারা যদি দিয়ে দেয়, তারা আমাদের থেকে উল্টোপাল্টা কাজ করিয়ে নেয়। ভাবুন একটা দেশের কি অবস্থা, তাদের দেশের প্রধানমন্ত্রী বলছে যে ফিল্ড মার্শালকে নিয়ে যখন আমরা বিভিন্ন দেশে ভিজিট করতে যাই, কি অবস্থা ভাবুন। সেই দেশের কোনো একজন নারী বা পুরুষ পৃথিবীর কোনো একটা জায়গায় গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে? পারে না। তো ইকোনমিক কনস্ট্যান্ট কিন্তু ভারতও সহ্য করেছে বহুদিন স্বাধীনতার পর থেকে, কিন্তু এই পরিস্থিতি ছিল না। ভারতীয়দের শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, ব্যক্তিত্ব সারা পৃথিবীতে কিন্তু সমাদৃত ছিল, আছে এবং থাকবেও। যাই হোক, সেটা আলাদা কথা, সেটা আলাদা প্রসঙ্গ। বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে যে সত্যি পাকিস্তানের হাতে এখন কিছু করার নেই। একটা সময় টল ক্লেম করেছিল এই বাংলাদেশ ইস্যুটা নিয়ে, বড় দাদা হতে গিয়েছিল, ঠিক আছে, মহসিন নাকভি ওদের বোর্ড প্রধান বলেছিল না, যে 21 নম্বর দল যদি আপনারা নিয়ে থাকেন স্কটল্যান্ডকে, তাহলে 22 নম্বর দলটাও আপনারা রেডি করে রাখুন। বেশ, তো খেলা শুরু হতে খেলা চলুক।
কতক্ষণ খেলা চলবে? আমি আপনাদের বলছি, এই পাকিস্তান যদি মুখে কালি চুন না লাগিয়ে আবার ভারতের সঙ্গে খেলতে না আসে, এটা অবাক হবেন না। খালি ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশের ইলেকশন ডেটটা চলে যেতে দিন, তারপর দেখবেন কীভাবে পাল্টি খায়। দেখুন সোজাভাবে দেখুন, পাকিস্তানের তো এটা অলমোস্ট উইন উইন সিচুয়েশন, রাইট? পাকিস্তান যদি ভারতের সাথে খেলতেও, দে উইল বি ব্যাডলি থ্র্যাশড। কৃষ্ণমূর্তি ঠিকই বলেছিল, কলম্বোতে ছক্কাটা মারা হবে, বলটা এসে চেন্নাইতে পড়বে, দে উইল ব্যাডলি থ্র্যাশড, কোনো রকমের কোনো যুক্তি থাকতো না, ঠিক আছে? আর এই যে পরবর্তী স্টেজে যাওয়া বাংলা, এই আমেরিকা বা নামিবিয়া বা নেদারল্যান্ড, এদের ম্যাচগুলো যদি হারতো, তাহলে জিততো, তাহলে ইজিলি পরবর্তী রাউন্ডে চলে যেতে পারতো, এখানে কোনো অসুবিধা কিছু হতো না। কিন্তু ভারতের সাথে আবার পরপর 3টে ম্যাচ এশিয়া কাপে হেরেছে, আবার যদি হারতো তাহলে তাদের দেশে একটা রিপারকেশন তৈরি হতো, সেটাকে তারা অ্যাভয়েড করতে চেয়েছে। এবং বাংলাদেশের পরিস্থিতিতে তারা একটা জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চেয়েছে। এই দুটো ক্ষেত্রে কিন্তু পাকিস্তান সফল, আপনি তাদেরকে বিফল বলতে পারেন না। দে হ্যাভ ডান দেয়ার প্ল্যান, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কিন্তু কাজ করেছে। এবার দেখা যাক আইসিসি কী সিদ্ধান্ত নেয়। আইসিসির সিদ্ধান্তটা এখানে অনেক 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 বড় একটা সিদ্ধান্ত হতে চলেছে এবং হবে বলে আমার মনে হয়। কিন্তু আমি আবার বলছি যে এই পাকিস্তানি পাল্টি খেয়ে ভারতের সাথে খেলতে আসবে, আমার ধারণা, আপনারা দেখুন আসবে, কারণ কি কিছু করার নেই। 12ই ফেব্রুয়ারিতে কাটুক, দেখবেন নতুন একটা নাটক শুরু হয়েছে। ভালো থাকবেন। নিউজ আড্ডা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার নাম দেবময় ঘোষ।